আর আমি শুভ্রাংশু। আজকে হাওয়া কেমন জানতে আমি চলে এসেছি টালা পার্কে। এখানে যাদের সঙ্গে কথা বলবো তারা সবাই প্রায় মহিলা, তারা ব্যায়াম করছেন প্রতিদিন সকালে, তারা এখানে আসেন। তো আমরা যে কথা নিয়ে কথা বলবো, মানে সেই কথাগুলো হচ্ছে এমন সকল কথা, যে কথাগুলো হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, মহিলারা কেমন আছেন, হাসিনাকে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে, হাসিনাকে বাংলাদেশ চাইছে হাসিনাকে নিয়ে চলে যেতে, ভারতবর্ষ বলছে না অতিথি আমাদের এখানে থাকবে। এদিকে বাংলাদেশ চোরা গপ্তা যেভাবে হোক ভারতকে উত্তক্ত করছে, যেভাবে হোক উত্তক্ত করছে, যাতে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ বাংলাদেশে গিয়ে একটা ছোট্ট রেগে গিয়ে একটু হামলা করে দিক, একটা গুলি চালিয়ে দিক, বাংলাদেশ বলুক যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে ভারতবর্ষ, এবং এটা সহানুভূতির ঝড় উঠুক। আর ইউনূস, যার বয়স 84 পেরিয়ে গেছে, সে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাথা হয়ে বসে আছে, সে তার সরকারটা আরো কিছুদিন চালাতে পারে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা প্রতিদিন এখানে আসেন? প্রতিদিন আসি সকালবেলা, আমাদের 7:30 থেকে 8:30 মতন, 1 ঘন্টা মতন আমরা ব্যায়াম করি। প্রতিদিন ব্যায়াম? আমাদের কোনো ছুটি নেই, প্রতিদিনই করি আমরা। এই দেশে আছেন, এখানে তো কোনো প্রবলেম নেই, সকালে আসেন ব্যায়াম করেন, কোনো এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই শান্ত, আমরা নিজেদের মতন করি, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাদের পড়শি দেশ বাংলাদেশ, ওখানকার যারা, যিনি হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে পালিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। ভারতবর্ষে আশ্রয় দিয়েছে, ভারতবর্ষে আছে, বাংলাদেশ তাতেও বাংলাদেশের রাগ কমছে না, ফেরত দাও। অতিথি এলে আমরা কি ফেরত দিই? সেইভাবে আমরা কি তাকে অপমান করি? দেখুন, আমাদের ভারতবর্ষের যে আমাদের কি বলবো, আমাদের যে সামাজিক, যে আমরা সব সময় প্রতিবেশীদের বলুন বা অতিথিদের আপ্যায়ন করি, হ্যাঁ, কিন্তু পরিস্থিতি অন্যরকম। আর আমরা সাধারণ মানুষ, অত রাজনৈতিক পরিস্থিতির ভেতর আমরা খুব একটা ঢুকতে চাই না, কিন্তু পরিস্থিতি যে অবস্থা, সেখানে যুদ্ধ হবে এইরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, এইগুলো আমরা আবার চাইও না। হ্যাঁ, সুতরাং আমরা শান্তভাবে যেটা হয় সেটা করলেই ভালো হয়, আমাদের কথা। আমরা সাধারণ মানুষ, সুতরাং আমরা কি বলবো, আমরা বলবো সব পরিস্থিতি সামলে সাধারণভাবে মানুষের যাতে কোনো ক্ষতি কষ্ট না হয় সেইভাবে চললেই ভালো। এটা যে কথাগুলো বলছেন, এটা ঘরের মহিলারা যেভাবে কথা বলেন, আমি ঠিক সেই কথাটাই বলছেন। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনি শুনেছেন? কি ভয়ঙ্কর অবস্থা! মালদা সীমান্ত তার কাটা দেবে, আমার নিজের ঘর, আমি নিজের ঘরে বেড়া দেবো যাতে চোর ঢুকতে না পারে। ওখান থেকে যেটা হয় কি, বাংলাদেশে ওখান থেকে অনুপ্রবেশ হয়, তারপর চোরাচালান চলে। তো এবার ওরা করছে কি, বাংলাদেশের ওপাশে তারা বলছে না, বেড়াও দিতে তুমি পারবে না, ঝামেলা করছে। সেটা তো ঠিক না, নিজের জিনিস নিজেকে তো সামলাতেই হবে, তাতে যদি কঠোর হতে হবে, আমার কথা তাই। আমার জিনিস অন্যজন এসে যে তার উপরে অধিকার করে নেবে, সেটা তো ঠিক না, তাতে যদি আমায় একটু কঠোর হতে হবে। আমার জিনিস, আমার পরিবেশ, আমার বাউন্ডারি আমাকে তো বজায় রাখতেই হবে, এটা তো বলে লাভ নেই। আমরা অত ভালো, মানে আমার মনে হয় না অত ভালো হয়ে আমাদের অংশ তাদের আমরা ছেড়ে দেবো, সেই রকম মানসিকতা থাকার তো কোনো, আজকালকার দিনে থাকার কোনো মানে হয় না আমার মতে। সবার মতবাদ তো সমান নয়। কিন্তু যেটা হচ্ছে, ওরা এটাই চাইছে, ওরা যেটা বলছে, চাইলেই বা আমরা ছাড়বো কেন? ছাড়ছে না, ওরা চাইছে আমরা একটু করা হয়ে একটু গুলি ছুরি, যাতে ইউনূস সরকার যে আছে, যার বয়স 84 বছর পেরিয়ে গেছে, একটা গভর্নমেন্ট এসে যারা ভোট না দিয়ে এসছে, একটা অভ্যুত্থান করে একটা গভর্নমেন্ট, যার কোনো মান্যতা নেই, এবার সেই সরকার যাতে কেউ মানে না। এবার ওরা চাইছে এরকম একটা অশান্তি হোক, ভারতবর্ষের বিশাল দেশ, সে আমার দিকে ছোটর উপর গুলি চালিয়ে দিয়েছে ভারতবর্ষ, এবার আমি সরকার থাকা একটা শহীদ ব্যাপার, এরকম এটা করতে চাইছে। এর ভেতরে তো অনেক রকম রাজনীতি চলছে না, এর ভেতরে মদতপুষ্ট হয়ে করছে তারা। সুতরাং আমি এতর ভেতরে ঢুকতে চাই না, তবে যতটুকু বলবো কি, আমাদের নিজের অংশ আমাদের নিজেদের ঠিকঠাক করে বজায় রাখা দরকার আছে, রক্ষা করতে হবে। নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আর কারোর কাছে মানে নিজেদের ব্যাপার নিজেদের রক্ষা করতে হবে। তো আমাদের আর একটা দেশ যার মদতে এই জিনিসগুলো হচ্ছে, সে হচ্ছে পাকিস্তান। ওনাদের মদতেই কিন্তু পাকিস্তান এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাকিস্তান তো এটা মানে অন্য ব্যাপার। এতদিন পাকিস্তান বৌদ্ধকে অত্যাচার করতো, দিয়ে নিজেদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটা অন্য দেশ করলো, এখন ভাই মেরে বিছিয়ে হওয়া ভাই। সেটাই বলছি যে পাকিস্তানের মদতেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। বাংলাদেশের ছাত্রদের খেপিয়ে তোলা,
বা যে অভ্যুত্থান বলুন যাই বলুন, এটা কিন্তু পাকিস্তানের পুরো মদতেই হচ্ছে, আমরা যেটুকুনি জানি। ভেতরের ব্যাপার তো জানি না, কিন্তু সংবাদপত্র এবং যেটুকুনি সাংবাদিকদের কাছ থেকে যেটুকুনি জানা গেছে যে এর ভেতরে কিন্তু পাকিস্তান ইনভলভ একদম। হঠাৎ কি হলো, হঠাৎ করে পাকিস্তানের সাথে তো বন্ধুত্ব, কি চোরাগোপ্তা, এত কি প্রেম হলো ওদের মধ্যে? সেটাই তো বোঝা যাচ্ছে না ভেতরে কি হলো। রাজনীতিক খেল, কিছু বলার নেই। আর একটা প্রশ্ন আপনাকে আমার, এই যে হাওয়া করছেন, এর কি কোনো সলিউশন বার করতে পারছেন? আমরা সবাই সলিউশন খুঁজে বেড়াচ্ছি, সবাই সমাধান খুঁজে বেড়াচ্ছি। ওরা রাজনীতির খেলা খেলে যাক, দুই পার্টি মিলে রাজনীতির খেলা চলছে। ভারত আর পাকিস্তান না, এই দুই দল, সেন্ট্রাল আর স্টেট। এটা তো ভারত পাকিস্তানের ব্যাপারে, ওই তারাই তো করছে। বেড়া তার কাটের বেড়াটা তো দিতে দিচ্ছে না। কারা দিতে দিচ্ছে না? কিছু বলার নেই। বাংলাদেশ দিতে দিচ্ছে না তো? না, খালি বাংলাদেশ না, আমাদের সরকারেরও দোষ আছে। আমার দেশকে আমি রক্ষা করবো, তারা বিএসএফ কে কিভাবে শেষ করছে? বিএসএফ কে কি করে বলবেন আপনি? আপনার বাড়িকে তো আপনার রক্ষা করতে হবে। আপনি যদি সায় দেন তাহলে। আপনি এটা ঘটনা কালকে দেখেছেন কি? এটা মানে যে জিনিসটা আমরা দেখলাম, বিএসএফ বেড়া দিচ্ছিল, তো সেই সময় বাংলাদেশিরা আটকাচ্ছিল, গ্রামবাসীরা রেলে করে ছুটে এসছে, দিয়ে বলছে কি বিএসএফ এর বেড়া দিতে দেবে না, ওরা নিজেরা চলে এসছে, দিয়ে ওখানে বলছে ভারত মাতা কি জয়। না বলাই ভালো। আরে আপনারা যদি মুখ না খোলেন, মুখ খুলবে কি? কি করব? কোন সলিউশন তো হয় না। মুখটা খুলে হবেটাকে আপনি বলুন। আমি যদি ফটাফট বলে দিই কিছু লাভ আছে? বলে ফেলুন, খুলে ফেলুন। বলে লাভ নেই, কাজ তো কিছু হবে না। আমি বলে কি করব? রাজনীতি দুজন হচ্ছে, এ ওকে সাপোর্ট, একে সাপোর্ট। আমাদের বক্তব্যের কোনো মূল্য নেই। মূল্য আছে তো, সেই জন্যই তো হাওয়া কেমন নেই। এরা সব ওই যে ভাই ভাই বলছেন, এই সেন্ট্রাল স্টেট হচ্ছে ভাই ভাই। উনি হাওয়া কেমন এসছেন, কি প্রবলেমটা কি হচ্ছে, আসল ক্ষমতাটা কি? আসল ক্ষমতা বলতে এখন বাংলাদেশ যে বেয়াদবিগুলো করছে, এটা তো কোনো মতেই বরদাস্ত করা যায় না। বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন হচ্ছে, যে সব চলছে, এটা তো একেবারেই বরদাস্ত করা যায় না। এখন সেন্ট্রাল কেন চুপ করে আছে, আমার প্রশ্ন সেখানে। সেন্ট্রাল কেন চুপ করে আছে, কিছু বলছে না কেন? আজ মোদি কেন চুপ করে আছে? আমি সবচেয়ে আগে দোষ দেবো মোদি সরকারকে, আর কাউকে না। মোদি কেন চুপ করে আছে, কোনো কথা বলছে না, হাসিনাকে আশ্রয় দিয়ে নিশ্চিন্তে আছে একেবারে। হ্যাঁ, ওখানে হিন্দুরা সব মরছে, কিচ্ছু করছে না। কবে ট্রাম্প আসবে, ব্যবস্থা নেবে, ওই আশায় সব বসে আছে। চিন্ময় মহারাজকে বন্দী করে রেখে দিয়েছে তো রেখেই দিয়েছে, তার বিচারক পর্যন্ত দিতে পারছে না। সে কি ইউনিট সরকার চালাচ্ছে, একটা বিচ্ছিরি বাংলাদেশের অবস্থা চলছে। যে বাংলাদেশ এককালে বাংলাদেশ থেকে মহান ঋষি মুনি, কত মনীষী জন্ম হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের আজ কি অবস্থা দেখে দুঃখ লাগে, কিন্তু আমাদের করার কিছু নেই। না, আমরা কি করতে পারি? যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, আমরা কি করতে পারি? এটাই চাইছে বাংলাদেশ, এটাই চাইছে। মাস্টারদার দেশ, যে সেই মাস্টারদার দেশের যে অঞ্চল, সেখানকার মানুষ উগ্রপন্থীদের মতো আচরণ করছে, জিহাদিদের মতো আচরণ করছে। এবার চাইছে ভারতবর্ষকে একটু উত্তক্ত করি। এই যেমন না কেন কেলা কত দিয়ে দিলাম, কথায় বলে না, যে পাতে খাই সে পাতেই জল ঢালি। এরা হচ্ছে তাই, এরা হচ্ছে সেই রকম। বাংলাদেশের, আমাদের দেশ থেকে সব জিনিস খেয়ে বড় হচ্ছে, বেঁচে থাকছে, অথচ ইন্ডিয়া যখন হারলো ক্রিকেট খেলায়, তখন দেখেছিলেন কি অবস্থা বাংলাদেশে, কি উল্লাস ওদের ইন্ডিয়া হেরেছে জন্য। আর যাদের জিনিস ছাড়া তোদের চলে না, তোরা তাদের ওপরই হাত দেখাস, তাহলে ওরা কিরকম সবাই বুঝতে পারছে। এইগুলো করছে যে ওদের যেরকম মত সেইভাবেই চলছে ওরা। এটা গোটা জাতি যারা নিজেদের বাঙালি বলে এককালে দাবি করতে এখনো করে, তারা আসলে কি আর বাঙালি আছে? ওদের তো ভীষণ বুদ্ধি। এইখান দিয়ে চিনি আর যাবতীয় যা জিনিস আমাদের এইখান থেকে নেয়, কত কমে পায়, ওরা সেইটা ঘুরিয়ে পাকিস্তানের কন্টেনারে নিচ্ছে, কত সস্তায় কিনছে। তো ভীষণ বুদ্ধি ওদের। এত বুদ্ধির জন্যই তো এইগুলো করছে।
আর যিনি বসে আছেন এইখানেরই নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি তো ভীষণ শিক্ষিত লোক, তার কেন এরকম বুদ্ধি সেইটাও তো একটা ধারণার বাইরে। সবাই কথা বলতে যাচ্ছে শিক্ষিত, কিন্তু ইউনিসেফ নোবেল পুরস্কার আগে কারা হোক, এই দাবি আমি রাখছি। হ্যাঁ, আগে ইউনিসেফ একদম নোবেল পুরস্কার ওনার কেড়ে নেওয়া উচিত। একদম একদম না, ভুল করে বাংলাদেশকে অশান্ত করেছে ইউনূস, একদম তাই। তাহলে এতদিন একটা নির্বাচন করতে পারছে না কেন? এখন তো ওনাকে কেউ মানছেই না। জনতা রায়নি বসে আছে কেন? পুরস্কার পাওয়া লোক বসে আছে চুপ করে কেন? সেই তো আমেরিকা না তো, ও যাই হোক, বিদেশে থাকতো, বিদেশে তো ছিল, এত খালি বয়স তার সবার আগে নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত, সবার আগে। নোবেল প্রাইজে কোনো মূল্যই নেই। কি ভয়ঙ্কর কথাবার্তা। এই শুনুন তো, কি ব্যাপারটা কি বলুন তো, কি হবে বলুন তো? ওরা করছে কি, যেমন করে করে না, হাতি গেলে কুত্তা ভোকে, একটা কথা, এরকম একটা কথা আছে না? না, ব্যাপারটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভারতবর্ষের কত সবাই শিক্ষিত মানে মানে জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওখান থেকে পাশ করে এখানে এসেছেন, আর ওনারা এমন ভাবসাব করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের ইন্ডিয়াতে কোনো বিশ্ববিদ্যালয় নেই। কিন্তু আমাদের এখানকার যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও যে সব ভালো শিক্ষিত মানুষদের বুদ্ধিশুদ্ধি আছে, সবাই তো ধারণা হচ্ছে যে আমাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমরা বাংলাদেশ যা বলবে তাই করবো। তা তো হয় না। সেটা আমাদের মেন হচ্ছে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের কোনো মানে স্টেপই নেওয়া হচ্ছে না, কিছু বলছেনই না, এবং হাসিনা যে এখানে সে কি করছেন তাও আমরা জানতে পারছি না। এটাই আমাদের বক্তব্য। উনি পালিয়েই বেড়াচ্ছেন বলতে পারেন। না, হাসিনা তো কোনো ক্রমে এখানে আছে, তাকে তাও অত্যাচার করছে। মানে একটা গোটা দেশ, একটা স্পিচ দিতে দিচ্ছে না, দিলে সেটাও কেন দিচ্ছে তারও উত্তর দিতে হবে, এই কথা। হ্যাঁ, সবাই রেগে আগুন এখানে, কি দুঃখ না। আপনারা মানে দেখেছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন আমাদের ভারতবর্ষের যে পতাকা আমরা মাথায় রাখি সেই পতাকার উপর পা দিয়ে চলে গেছেন। এইটা দিয়ে কেউ কোনো প্রতিবাদ করলো না, এটাই বড় দুঃখজনক ঘটনা না? এটা আমাদের ভারতবর্ষের পতাকার উপর প্রতিবাদ তো করছে, ওরা তো সোশ্যাল মিডিয়াতে সারাদিন বসে আছে। একটা গোটা দেশ, বাংলাদেশের একটা গোটা দেশ সারাদিন সোশ্যাল মিডিয়া করে, সারাদিন সোশ্যাল মিডিয়াতে চলছে, তাতে লাভ কি হচ্ছে? আজ ক মাস হয়ে গেল, অগাস্ট থেকে চলছে, অগাস্ট থেকে আজ অব্দি তার কোনো সলিউশন বার হচ্ছে না। এটাই, আর যদি ইন্দিরা গান্ধী না থাকতো বাংলাদেশ হতো, বাংলাদেশই হতো না, আজ পাকিস্তানের আন্ডারেই তাকে থাকতে হতো। আজ পাকিস্তান হয়ে পাকিস্তানের থেকে বেরিয়ে এসে বাংলাদেশ করে আজ ভারতকেই আবার মানে ভারতের উপরই অত্যাচার চালাচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার। ওই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যখন দেশ ভাগ হয়েছিল যে আমাদের হিন্দু ফেরত দাও, তোমরা মুসলিম নাও, বিনিময় চেয়েছিলেন, কিন্তু সেই বিনিময় তো করতে দিল না জওয়াহরলাল নেহরু। মেন কালপ্রিট জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধী, এই দুটোই হচ্ছে মেন কালপ্রিট আমাদের দেশের। ওই দুটো কালপ্রিটই দেশটাকে ডুবিয়ে দিয়ে গেছে, একেবারে ডুবিয়ে গেছে। ওই দুটোই দেশটাকে ভাগ করে ডুবিয়ে দিয়ে চলে গেছে, না হলে আজ ভারত অখণ্ড ভারত থাকতো। এখনো তো অখণ্ড ভারত হতে পারে, এখনো হতে পারে যদি মোদি জেগে উঠে। মোদির কাছে আমি অনুরোধ রাখছি যে মোদি, আপনি জেগে উঠুন, জেগে উঠে আক্রমণ করুন, দিয়ে আবার পাকিস্তান আর বাংলাদেশকে দখল করে ভারতকে অখণ্ড করুন। অখণ্ড ভারতের কথা বলছে, অখণ্ড ভারত। কি বলবো, ওরা চাইছে যে ভারত পাকিস্তান আবার, বাংলাদেশ পাকিস্তান আবার এক হয়ে যাক, কিন্তু এটা তো ওদের হয়ে গেছে। যদিও বাংলাদেশ পাকিস্তান এক হয়ে গেছে, এবার ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে নিক বলছেন উনি। না, একদম চাই না, একদম চাই না, আমরা একদম চাই না, একদম চাই না আমরা। ওখানে বলুন, ওদের হচ্ছে হিন্দুদের থাকতে দেবে না, হিন্দুদের ওখান থেকে পাঠিয়ে দেবে, মানে বার করে দেবে। তাহলে আমাদের মোদি এই স্টেপ নিক, যেহেতু ওরাও, হ্যাঁ মোদি স্টেপ নিক। হ্যাঁ, কেন স্টেপ কিছু নিচ্ছে না? কেন চুপ করে বসে আছে?
বলুন, সেটাই বলুন। মোদির প্রতি প্রত্যেকের রাগ, এই জন্য যে উনি অ্যাকশন নেন। মোদির উপর রাগ কেন? মোদি অখণ্ড ভারত করছে না বলে মোদির উপর রাগ? একই কথা। কি বললেন? মোদির উপর রাগ হয়ে গেছে। কি রাগ? অখণ্ড ভারত করতে হবে। এই যে 95 জন কি বলে ওই মৎস্যজীবীদের উপরে টর্চার হয়েছে, এর বিরুদ্ধে তো আমাদের মমতা ব্যানার্জি নাকি অনেক কিছু বলছেন, কিন্তু এটা ঠিক মানে শুনে শুনে মনে হচ্ছে যে কেউ কিছু বলছে না, সবাই চুপ করেই আছে, এটাই মনে হচ্ছে। শুনুন তো, আপনার পাশেই বসি, আপনি খুব মানে রেগে যাচ্ছেন। এই যে মৎস্যজীবীদের উদ্ধার করা হলো, এটা তো দু দেশের দেশ না হলে তো ভারত যদি সহায়তা না করতো মৎস্যজীবীদের তো হতো না। যেই করে এনেছে দিদি ওখানে চলে গেল ওদেরকে পুরস্কার দিতে, লাইমলাইটে এসে গেল দিদি, কিন্তু করলো তো মোদি। মোদি যদি সহায়তা না করতো এই মৎস্যজীবীদের উদ্ধার কোনোদিন হতো? ক্রেডিট নেওয়ার জন্য উনি চলে গেলেন। উনি যা বলছেন ঠিক বলছেন। যা বলছে ঠিক হ্যাঁ বলছে। হ্যাঁ একদম 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 ঠিক। হ্যাঁ একদম। আচ্ছা, যেটা কথা বলার হচ্ছে, আমরা তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, দেখি যে অখণ্ড ভারতের যে কথা বলছে, এটা কি ব্যাপার বলুন তো আসলে? আমাদের যে সার্বভৌমত্ব মানে আদিকাল থেকে চলে আসছে, সেইটাই নষ্ট করার হচ্ছে একটা চক্রান্ত। এটা প্রতিবেশী দেশ হিসেবে নাম বলতে তো বারণ করছে, পাকিস্তানি দায়ী। নাম কিছু বলা নেই, খোলাখুলি করুন, কোনো কিছু লুকোচাপা নেই আমাদের। পাকিস্তান একদম চেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করতে, থ্রু বাংলাদেশের থ্রু দিয়ে, কারণ পাকিস্তানের ক্ষমতা নেই ডাইরেক্ট সেখানে কিছু করে। সেই জন্য বাংলাদেশকে দিয়ে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ড যেটা, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। এই আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। আপনারা কি চলে যাচ্ছেন নাকি? ওইদিকে কি হচ্ছে বর্ডারে, আপনারা বাড়ি যাচ্ছেন? না, আমি আর কিছু বলতে চাই না, কিন্তু এটা তো 100 বার যে মোদি স্টেপ নেওয়া উচিত। ওখানে যে হিন্দুরা খুব কষ্টে আছে, খুব কষ্টে, তারা সব সময় ভয়ে তটস্থ যে আমাদের কি হবে কি হবে। এইভাবে তো বাঁচা যায় না, এইভাবে থাকা যায় না। সুতরাং আমাদের এখান থেকে মোদির উচিত যে ওই স্টেপ নেওয়া। আমার একটাই বক্তব্য যে মোদির উচিত স্টেপ নেওয়া, যে ওখানে হিন্দুরা সবসময় ভয়ে একদম কাটা হয়ে আছে যে আজকে কি হবে কালকে কি হবে, ওরা স্বাধীনভাবে বাঁচতে পারছে না। ওটাই আমার বক্তব্য। স্বাধীনভাবে বাঁচতে হবে, স্বাধীনভাবে বাঁচতে হবে, যে কথাটা হচ্ছে আচ্ছা স্বাধীনভাবে বাঁচতে হবে। কিন্তু আমরা এখানে যেটা শুনলাম আজকে হাওয়া কেমনে, আমরা মানুষের খোলাখুলি কথা শুনলাম। যেটা ঘটনা হচ্ছে মালদা সীমান্তে আমরা দেখলাম, গতকাল ঘটনা ত্রিপুরা সীমান্ত আমরা দেখলাম। মানুষ চাইছে আর নয়, এবার কিছু করা হোক, এবারে কিছু করা হোক, এবারে কিছু করা হোক, করতেই হবে, করতেই হবে। আর নয়, অনেক হয়েছে। এই বেয়াদবি আর বরদাস্ত করবো না, এই বেয়াদবি আর বরদাস্ত করবে না বলছেন মানুষ। হাওয়া কেমনে আমরা মানুষের রায় এটাই পেলাম। আজকের মতো হাওয়া কেমনে মানুষের মনের কথা আমরা জেনে নিলাম। আগামীকাল আবার অন্য কোথাও, অন্য কোনো স্থান থেকে হাওয়া কেমনে জানবো মানুষের মনের কথা। আজ হাওয়া কেমন এই পর্যন্ত।